নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম আমাদের কাক ইঁদুরের দ্বিতীয় পর্ব। আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই পর্বটিকে দেখে নিন। ধন্যবাদ। বিশাল এলাকা জুড়ে পাহাড় বন ঘেরা প্রকাণ্ড দণ্ডক অরণ্য। সেই অরণ্যের মাঝ মধ্যখানে টলটল করছে স্বচ্ছ কাকচক্ষু জলের কর্পূর সরোবর। সরোবরের চারধার ঘিরে উঁচু উঁচু বট পাকুড়ের ভিড়। ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ডালপালা ছড়িয়ে যেন আড়াল করে রেখেছে সরোবরকে। ঘন গাছগাছালির পত্র পল্লবের ফাঁক ফোকর গলে কোনো মতে সরোবরের জল ছুঁতে পারে সূর্যের আলো। গাছে গাছে বানরের হুটোপাটি ছুটোছুটি লেগে আছে সারাক্ষণ। ঝুলে পড়া বুনোলতায় ঝোপের মাথায় মাথায় রংবাহারি ফুলের সাজ। প্রজাপতির ঝাঁক উড়ছে নেচে নেচে। ফুলে ফুলে গান গেয়ে ফিরছে ভ্রমর মৌমাছির দল। সরোবরের জল থেকে উঠে তীরের ঘাসের বনে গা ডুবিয়ে আকাশের দিকে মাথা উঁচিয়ে বসেছিল কচ্ছপ মন্থরক। মনে মনে নিজের বয়সের হিসাব করছিল সে। কত যুগ এই সরোবরে সুখে কাটল, মাঝে মাঝে সেই হিসাবে ভুল হয়ে যায় আজকাল। সরসর শব্দ তুলে ঘন ঘাস বন থেকে বোধহয় কোনো সাপ নেমে গেল সরোবরের জলে। মন্থরক ফিরেও তাকায় না সেদিকে। এমনই সময় হঠাৎ চমকে ওঠে সে। এ কি অদ্ভুত কাণ্ড! দূরের আকাশ থেকে একটা কাক উড়ে আসছে সরোবরের দিকে। কাকের পিঠে বসে আছে একটা ইঁদুর বলেই তো মনে হচ্ছে। এত বয়স হলো এমন কাণ্ড কোনো দিন দেখেনি মন্থরক। ইঁদুর কাকের মুখে নয়, বসে আছে কিনা তার জন্মশত্রু কাকের পিঠে চেপে। হাঁ হয়ে তাকিয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করে মন্থরক। উড়ে আস্তে আস্তে ঘাসের ঝোপে মন্থরককে দূর থেকে দেখতে পেয়েছে লঘুপতনকও। সে সোজা এসে ঝুপ করে বসল মন্থরকের কাছাকাছি গাছের এক নিচু ডালে। কেমন আছো ভাই মন্থরক? মন্থরক হাসতে হাসতে ঘাস বন থেকে বেরিয়ে এসে বলল, তাই বলি, এমন চেনা চেনা চেহারা কার? তা খবর সব ভালো তো বন্ধু? কুশলে আছো তো? কি আনন্দ হচ্ছে এতদিন পরে তোমাকে দেখে। হিরণ্যক ঝটপট গাছের এক কোটরে আশ্রয় নিয়েছিল। লঘুপতনক উড়ে একটা উই ঢিবিতে নেমে বসল। তোমার কাছে থাকবো বলে চলে এলাম ভাই। বেশ করেছো, কদিন থেকে খুব মনে পড়ছিল তোমার কথা। ভাবছিলাম আর বুঝি দেখা হলো না সখা লঘুপতনকের সঙ্গে। ভালো হলো, এবার মিলেমিশে থাকা যাবে এখানে। তা তোমার সঙ্গে যিনি এলেন তাকে তো দেখছি না। এমন সময় তড়াক করে লাফিয়ে গাছ থেকে নেমে পড়ে হিরণ্যক। মন্থরককে নমস্কার জানিয়ে লঘুপতনকের পাশে গিয়ে বসে। বন্ধু লঘুপতনক, এনার পরিচয় তো পেলাম না। ইনি মুশিকদের রাজা হিরণ্যক, আমার প্রাণের বন্ধু। তোমার মতোই অনেক গুণ হিরণ্যকের। বড় ভালো কথা, একজন নতুন বন্ধু পেলাম আমিও। তারপর এ খবর সে খবর নানা কথা হতে লাগলো মন্থরক আর লঘুপতনকের মধ্যে। কথায় কথায় লঘুপতনক চিত্রগ্রীবের কাহিনী, হিরণ্যকের সঙ্গে তার ভাব হওয়ার ঘটনা শোনালো তাকে। সবশেষে তার দেশ ছেড়ে আসার দুঃখের কথাও জানালো। সব কথা শুনে হিরণ্যকের অনেক প্রশংসা করল মন্থরক। পরে বলল, বন্ধু হিরণ্যক, এই নির্জন বনে তোমার চলে আসার কারণ কি? সে এক দুঃখের ইতিহাস। মনে ব্যথা পাবে বলে এতদিন সব কথা বন্ধু লঘুপতনককেও বলতে পারিনি। আজ বলছি শোনো। চম্পক নামে এক শহরে সন্ন্যাসীদের একটা মঠ ছিল। সেই মঠে এক সন্ন্যাসী থাকত। তার নাম ছিল চূড়াকর্ণ। মন্দিরের দেওয়ালের গা ঘেঁষে ছিল মস্ত মাটির ঢিবি। সেই ঢিবিতে প্রজা পরিজন নিয়ে বাস করতাম আমি। খাবার দাবারের কোনো অভাব ছিল না সেখানে।
রোজই ভিক্ষায় বেরিয়ে সন্ন্যাসী চূড়াকর্ণ ভালো ভালো খাবার নিয়ে আসতো। তার ভোজনের পর বাড়তি খাবার একটা পাত্রে করে কাঠের কিলকে ঝুলিয়ে রাখতো। আমি প্রতিদিন রাত্রে চুপি চুপি গিয়ে লাফিয়ে উঠে সেই খাবার খেতাম। সন্ন্যাসী অনেক ভয় দেখাতো আমাকে, কিন্তু আমি ছিলাম বেপরোয়া। তিক্ত বিরক্ত হয়ে শেষে সে করলো কি, একটা ফাটা বাঁশ জোগাড় করে আনলো। সেটা হাতে নিয়ে শুয়ে থাকতো ঝোলানো হাড়ির নিচে, আর আমাকে ভয় দেখাবার জন্যে থেকে থেকে মাটিকে ঠুকে ফাটা বাঁশের শব্দ করত। আমি তককে তককে থাকতাম। অনেক রাতে সন্ন্যাসী ঘুমিয়ে পড়লে আমি লাফিয়ে উঠে হাড়ির খাবার খেতাম। রাত জেগে পাহারা দিয়েও আমাকে ঠেকানো যাচ্ছে না দেখে চূড়াকর্ণ রাগে ছটফট করত আর কত গালমন্দ করত। এভাবেই চলছিল। একদিন মঠে চূড়াকর্ণের এক বন্ধু এলো। সেও সন্ন্যাসী, তার নাম ছিল বীণাকর্ণ। রাতে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু মিলে বসেছে গল্প করতে। বীণাকর্ণ দেশে বিদেশে ঘুরেছে, সে গল্প শোনাতে লাগলো বন্ধুকে। চূড়াকর্ণ কোনো কথাই বলছে না, কেবল হাঁ করে যাচ্ছে। বেচারা গল্প শুনবে কি, মন যে পড়ে রয়েছে হাড়ের দিকে। থেকে থেকে হাতের ফাটা বাঁশ মাটিতে ঠুকে শব্দ করছে আমাকে ভয় দেখাবার জন্য। সে জানতো হাড়ি খাওয়ার লোভে আশেপাশে কোথাও ঘাপটি মেরে আমি আছি। অনেক কথা বলে যাওয়ার পর বীণাকর্ণের খেয়াল হলো চূড়াকর্ণ তো কোনো কথাই বলছে না। তার কথায় উদাসীন হয়ে অন্য কি ভাবছে। সে খুব রেগে গেল। তোমার এ কিরকম ব্যবহার? আমার কথায় মন নেই? তুমি আমার পুরনো বন্ধু, এভাবে আমাকে অপমান করবে জানলে কখনোই এখানে আসতাম না। আমি থাকবো না এখানে। এই বলে তড়াক করে উঠে দাঁড়ালো। চূড়াকর্ণ হাঁ হাঁ করে বন্ধুর হাত চেপে ধরে বলল, ভাই বীণাকর্ণ, আমাকে ভুল বুঝো না, আমার কথা শোনো। এক দুষ্ট ইঁদুরের উপদ্রবে বড্ড অস্থির হয়ে আছি। কাঠের কিলকে ঝোলানো খাবারের হাঁড়িটা দেখিয়ে সে ফের বলল, দেখো কত উঁচুতে তুলে রেখেছি খাবারের হাঁড়ি, তবুও প্রতিদিন লাফিয়ে এসে খেয়ে যাচ্ছে খাবার। কিছুতেই পেরে উঠছি না ওই দুষ্ট ইঁদুরটার সঙ্গে। তার উপদ্রবে আমার রাতের ঘুম মাটি হয়েছে। তোমার কথা শুনতে শুনতে ফাটা বাঁশ মাটিতে ঠুকে শব্দ করছি ওই ইঁদুরটাকে ভয় দেখাবার জন্য। তুমি আমার উপর রাগ করো না ভাই। এ কথা শুনে বীণাকর্ণের রাগ পড়ে গেল। কাঠের কিলটি দেখে সে বলল, খুবই আশ্চর্যের কথা। সামান্য এক ইঁদুর সে কি করে এত উঁচুতে লাফিয়ে উঠছে? এমন ঘটনা তো সচরাচর ঘটে না। নিশ্চয় এর কোনো কারণ আছে। চূড়াকর্ণ অবাক হয়ে বলল, সে আবার কি? কিছুক্ষণ চিন্তা করে বীণাকর্ণ বলল, দেখো, গায়ে খুব শক্তি আর মনের বল না থাকলে এরকম ছোট্ট কোনো ইঁদুরের পক্ষে অত উঁচুতে লাফিয়ে ওঠা অসম্ভব। তোমার কথা শুনে মনে হচ্ছে গুপ্তধন রয়েছে ইঁদুরগুলোর গর্তে। এত লম্ফঝম্প ওই টাকার গরমে। সংসারেও দেখো, ধনবান লোক সব বিষয়ে সব সময় বলবান। ধন থাকলে প্রতাপ বাড়ে, মনের জোরও বাড়ে, তখন তারা বেপরোয়া। কাল সকালে ইঁদুরের গর্তটা আমাকে দেখিয়ে দিও তো, আর একটা শাবল চাই। চূড়াকর্ণ অবিশ্বাসের গলায় বলল, ইঁদুর উপদ্রব করছে খাবারের লোভে, এর মধ্যে তুমি গুপ্তধন? ভারী আশ্চর্যের কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না বন্ধু। কাল সকালেই সব বুঝতে পারবে। আমি কাছেই জলের কুজোর আড়ালে ঘাপটি মেরেছিলাম। বীণাকর্ণের কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি সুড়ঙ্গে ফিরে গিয়ে সকলকে ডেকে দুঃখ সংবাদটা দিয়ে সতর্ক করে দিলাম। পরের দিন সকালে চূড়াকর্ণ আর বীণাকর্ণ এসে শাবল দিয়ে খুঁচিয়ে আমাদের সুড়ঙ্গ বাড়ি তছনছ করল। আর আমার বহুদিনের সঞ্চয় এক কাড়ি টাকা নিয়ে চলে গেল। এভাবে ধন হারিয়ে
সেই দিন থেকে মন ভেঙে গেল। নিজের খাদ্য খুঁজবো সে উৎসাহটুকুও আর রইল না। আমার নির্জীব অবস্থা দেখে প্রজাদের তুচ্ছ তাচ্ছিল্য আরম্ভ হলো। তারা বলাবলি করতে লাগলো, এটার তো কানাকড়িও সম্বল নেই, এখানে থেকে আর আমরা কি করব? চলো অন্য কোথাও চলে যাই। আত্মীয় বান্ধব যারা ছিল তারা দেখলাম আমাকে দেখে কেমন মিচকে মিচকে হাসে, আড়ালে বিদ্রুপ করে। একদিন আমি ভয়ে ভয়ে যাচ্ছি, এমন সময় আমাকে চূড়াকর্ণ দূর থেকে দেখতে পেল। সে বিনা কর্ণকে বলল, সংসারে মানুষ ধনেই বলবান হয়। ওই দেখো এই দুষ্টু ইঁদুরের কি দুরাবস্থা। আগের মতো বেপরোয়া তেজ ছটফটে ভাব আর নেই, অন্য সাধারণ ইঁদুরের সমান হয়ে গেছে। এই সব দেখে শুনে আমি বুঝতে পারলাম কড়ির সঞ্চয় গেছে বলে আমার এই হেনস্থা সবার কাছেই আমি হেয় হয়ে গেছি। এই অর্থনাশ, অসম্মান, অপমানের কথা অন্যের কাছে বলাও যাচ্ছে না। ভাবলাম এখানে আর থাকবো না। পরে আবার মনে হলো যখন ধনই সব, তাহলে কোনো ফিকেরে কড়িগুলি যদি ফিরে আনতে পারি আমার সম্মান আবার ফিরে আসবে। আমি লক্ষ্য করেছিলাম দুষ্টু চূড়াকর্ণ আমার সমস্ত কড়ি একটা থলিতে রেখেছিল। রাতে ঘুমোবার সময় সেটা তার বালিশের নিচে রাখে। আমি আবার লোভে পড়ে গেলাম, থলি ফুটো করে কড়িগুলি একে একে সরিয়ে আনবো ভেবে রাত্রিবেলা ধীরে ধীরে গেলাম। আমার এমনই দুর্ভাগ্য, থলির কাছে ঘেঁষবার সুযোগটুকুও পেলাম না। পিঠে পড়ল লাঠির ঘা। দুষ্ট সন্ন্যাসী যে ঘুমের ভান করে পড়েছিল বুঝতে পারিনি। পিঠের ব্যথায় ক্যাকাতে ক্যাকাতে কোনো রকমে পালিয়ে আসি সেখান থেকে। তারপর আর কোনো দিন ও মুখ হইনি। কিসের জন্যই বা যাব? ধন সম্পদ হারিয়েছি, মান হারিয়েছি, জীবনটুকু বেঁচেছে অনেক ভাগ্যে। মনের দুঃখ মনে চেপে তারপরে একা চলে আসি নির্জন বনে। সেখান থেকে আর যে নতুন দেশে বন্ধু লঘুপতনকের সঙ্গে। বলতে বলতে গলা বুজে আসে হিরণ্যকের। মন্থরক আর লঘুপতনকের চোখও ছলছলে। বড়ই দুঃখের কথা শোনালে ভাই হিরণ্যক, এ যন্ত্রণা সওয়া যায় না। ভাই যা গেছে তা নিয়ে আর দুঃখ করো না। ধন হলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে কিনা কেউ বলতে পারে না। এহেন ধনের জন্য দুঃখ করা বৃথা। তবে কথা হলো ধন জীবনে আবশ্যক, তাই ধন সঞ্চয় করতে হয়, নিত্য সঞ্চয় করা উচিত। তবে অতি সঞ্চয় কখনোই নয়, তখন ওই ধনই বিপদ ডেকে আনে। তুমি অতি সঞ্চয় করেছিলে আর তারই কুফল ভুগতে হলো। এখন সমস্ত কিছু ভুলে গিয়ে এখানে আবার নতুন করে জীবন আরম্ভ করো। এখানে তোমার নিজের বাড়ি বলেই মনে করবে, আমরাও তো রইলাম। মন্থরকের কথা শুনে হিরণ্যকের বুকের উপর থেকে যেন একটা ভারী বোঝা নেমে যায়। সে যেন নতুন জীবন লাভ করল। মন্থরক, তুমি ধন্য, তোমার গুণের তুলনা হয় না। তারপর ইচ্ছে মতো ঘোরাফেরা, গল্পগাছা আর হাসিতে আনন্দে 3 বন্ধুর দিন সুখেই কাটতে লাগলো। নমস্কার বন্ধুরা, এই ছিল আমাদের কাক ইঁদুর গল্পটির দ্বিতীয় পর্ব। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।